প্রশ্ন হচ্ছে তাহলে এই অন্যটা কেন করতেছে শিক্ষা মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয় কি জানে না এটা অন্যায়? অবশ্যই জানে, এবং সেটা জেনে বুঝি করতেছে। এবং কেন করতেছে আমি একটু পিছনে যাই। সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। আজ দৈনিক শিক্ষা.com-এ রাত্রি 10টা 14 মিনিটে এমবিভুক্ত প্রধান নিয়োগে একটি চাঞ্চল্যকর, আমার হিসাবে এটা চাঞ্চল্যকর নিউজ। এতে নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে শিক্ষা প্রধান নিয়োগে লিখিত ও ভাইভা আলাদা পাস, নেই পুনর্নিরীক্ষণের সুযোগ। নিউজটা আমার মনে হয় তখন অনেকেই দেখে গেছেন নিউজটা, তারপরে আবার একটু ডিটেলে দেখে তারপরে আমার মতো করে এর বিষয়গুলো, কেন নিউজটা হলো, কেন সরকার এখানে সিদ্ধান্ত নিতে চাচ্ছে, আমার মতো করে একটু অবজারভেশন দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে বা আপনারা একমত হবেন। আচ্ছা, আপনি নিউজটা দেখি। নিউজটা কি? বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রধান নিয়োগ পরীক্ষায় লিখিত, এমসিকিউ ও মৌখিক পরীক্ষা আলাদা আলাদাভাবে পাস বাধ্যতামূলক। একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন হবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে বা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই। এই সিদ্ধান্ত নিউজটা কি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য জানিয়েছেন। আচ্ছা, সূত্র জানায় এনডিএস মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা আলাদা আলাদা ভাবে ন্যূনতম 40% নাম্বার পেতে হবে। এরপর উত্তীর্ণ পরীক্ষা ও প্রার্থীদের মোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হবে। পরে প্রার্থীর পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী শূন্য পদের বিপরীতে শতভাগ অটোমেশন পদ্ধতিতে সুপারিশ করা হবে। জানা যায়, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা নিয়োগ বিজ্ঞপ্তি 6 নং অনুচ্ছেদে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা ও প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী টেলিটক লিমিটেডের সফটওয়্যারের মাধ্যমে শতভাগ অটোমেশন নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা বলা আছে। এদিকে 9 নম্বর অনুচ্ছেদে পরীক্ষার উত্তরপত্রে গোপনীয়তা এবং পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিষয় স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র ও নম্বরপত্র কিংবা মৌখিক পরীক্ষার নম্বরপত্র পুনর্নিরীক্ষণ বা পরীক্ষণের কোনো আবেদন গ্রহণ করা হবে না। এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য প্রার্থী বা প্রতিনিধিকে সরবরাহ করা হবে না। প্রসঙ্গত, আগামী 10 মে থেকে প্রতিষ্ঠান প্রধানের ভাইভা শুরু করার পরিকল্পনা ছিল, যদিও সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 14টি বোর্ডের মাধ্যমে 2টি শিফটে ভাইভা নেওয়ার প্রস্তুতি ছিল। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। এছাড়া আমি আরেকটা নিউজ দেখাই আপনাদের। নিউজটা একটু দেখেন। নিউজটা প্রাথমিকভাবে নিউজটা কোনো যোগসূত্র খুঁজে পাবেন না, কিন্তু একটু ভালোভাবে ভাবলে এই নিউজটার সাথে ওই নিউজটার যোগসূত্র খুঁজে পাবেন। কোনো না কোনো যোগসূত্র আছে। সেটা হচ্ছে ম্যানেজিং কমিটির সাথে মাধ্যমে এমবিভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দাবি। নিউজটা আমি ডিটেল পড়াতে করবো না, তবে শিরোনাম শুনে বুঝে গেছেন এটি 6 তারিখের নিউজ। এটা যে এই নিউজটা এরকম ছিল যে একদল শিক্ষক নেতারা নতুন একটি সংগঠন তৈরি হয়েছে, যে তারা দাবি করতেছে সরকারের কাছে যে ম্যানেজিং কমিটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ আবার চালু করা হবে। এই হচ্ছে মূল নিউজটা। এখন আমরা আগের নিউজটাতে চলে যাই। তো আগের নিউজটা কোন নিউজ? সেটা হচ্ছে গত 18 এপ্রিল যে 8ম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026 সংশোধিত এর এমসিকিউ পরীক্ষা যে 9টি ভিন্নতে 4টি স্লটে অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়, এবং সেখানে 53,069 জন প্রার্থী অনলাইনে আবেদন করেন, এবং তার মধ্যে 38,146 জন পরীক্ষার্থী
পরীক্ষা অংশগ্রহণ করেন এবং 22 এপ্রিল এর ফলাফল প্রকাশিত হয়। সেখানে 14,942 জন পরীক্ষার্থী পদভিত্তিক বিভিন্ন পদে, এখানে একটা পদ ছিল না, জানেন অনেকগুলো পদ ছিল, যেমন মাধ্যমিকের প্রতিষ্ঠান প্রধান ছিল, সহকারী প্রতিষ্ঠান প্রধান ছিল, কলেজে ছিল, মাদ্রাসা ছিল, কারিগরি ছিল, এবং বিভিন্ন পদভিত্তিক সব মিলে 14,942 জন পরীক্ষার্থী মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ হন। এমভুক্ত প্রতিষ্ঠান প্রধানের সরকারি প্রধান পদে 11,151টি শূন্য পদের বিপরীতে গত 25 মার্চ অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 26 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আবেদনটা যখন নেওয়া হয়, আবেদনটা যখন গ্রহণ করা হয় শিক্ষকদের কাছ থেকে ইন্টারেস্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন কিন্তু এই শর্তটা ছিল না যে মৌখিক এবং লিখিত বলতে যে এমসিকিউ পরীক্ষা আছে এতে এবং মৌখিক পরীক্ষা আলাদা আলাদাভাবে পাস। সেখানে ছিল দুইটা মিলে 5 নাম্বার তুলতে হবে, তোলার পর তাদের প্রাপ্ত নম্বরের উপর দুইটা মিলে যারা মেধাক্রমে যোগ্য নির্ধারণ হবে। 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে ইন্টারেস্ট নিয়োগে 6 নম্বর অনুচ্ছেদে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, এখানে এমসিকিউ আমি আবার বলতেছি, এখানে জনবল কাঠামো এমপি নীতিমালা নিয়োগ বিজ্ঞপ্তি 6 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা ও প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী টেলিটক লিমিটেডের সফটওয়্যারের মাধ্যমে শতভাগ অটোমেশনে নিয়োগ প্রক্রিয়া সুপারিশ কার্যক্রম সম্পন্ন করার কথা বলা আছে। তাহলে এখন যে নতুন আপনি নিয়োগ যখন বিজ্ঞপ্তি দিয়েছেন তখন বলা আছে একটা শর্ত, এখন হুট করে বলা নাই ক নাই, আপনার ইচ্ছা হলো আপনি পাল্টা দিলেন। এটা কি পারেন না? এটা কি উচিত না অনুচিত? আপনি আপনার বাসায় একদম কাজের লোকও যদি নেন, একটু ডে লেবারও নেন, তাকে লেবার দিতে হলে তাকে বলতে হয় যে কি কাজ করাই নেবেন। এখন সেই কাজ করানোর জন্য লেবার নেওয়ার পর আপনি বাসায় অন্য একটা কাজ দেন, লেবার কিন্তু করতে চাবে না, বা সেটা অন্যায়। লেবার লতেও সেটা অন্যায়, এখানে অবশ্যই অন্যায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই অন্যটা কেন করতেছে শিক্ষা মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয় কি জানে না এটা অন্যায়? অবশ্যই জানে, এবং সেটা জেনে বুঝি করতেছে। এবং কেন করতেছে আমি একটু পিছনে যাই। এই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন স্যার গোটা মিডিয়াতে একটা হাইপ তুলে ফেলছিলেন যে নকল প্রতিরোধ করো, নকল হবে না। জনাব স্যার নকল হয় না, এটা আর নকল হয় না। সেটা বলা যদি একটা নকল, ওটাকে নকল বলা, ওইভাবে বলা যায় না যে আগে দেখা যায় হ্যাঁ একটা নকল হচ্ছিল, এবং সেটা নকল প্রতিরোধটা স্যার আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলছি, এটা আপনার সাফল্য, এটা আমরা অস্বীকার করি না। তো এখন কিন্তু ওই নকলটা হয় না। তো আপনি চাচ্ছিলেন, ইচ্ছাকৃতভাবে চাচ্ছিলেন, সেটা এদেশের মানুষ বুঝে গেছে, এদের সবাই বুঝে গেছে। আপনি চাচ্ছিলেন যে নকল হোক, আপনি সেটা ধরে ভাইরাল হন, আপনি ভাবা করাবেন। সেটা ওই বিষয় থেকে আপনি কিছুটা হলেও এখন নিজে লজ্জিত হয়ে ফিরে আসছেন যে আসলে মানুষ আমার বিষয়টা বুঝে গেছে, আমার ইন্টেনশনটা বুঝে গেছে, আমার ইন্টেন্টটা বুঝে গেছে যে আমি কি চাচ্ছি, কিভাবে ভাইরাল হতে চাচ্ছি। তো সেটা ভালো সৌবুদ্ধি বোঝা হয়েছে। তো এখন আপনি ইচ্ছাকৃতভাবেই ওই বিষয়টা যাচ্ছিলেন, ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীর নকল করুক, আমি ধরে আমি মানে বাহাবা করাবো। এখন আবার আপনি এই প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে আপনি বা আপনার শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে যে এটা এই নিয়োগটা বন্ধ হোক। কিভাবে বন্ধ হোক? এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে যে শর্ত ছিল, সেই শর্তের এগেনস্টে হুট করে নিয়োগ মানে একবার তো এটা হয়েছে, ওই আপনার এই লটা নষ্ট করছেন প্রথমে যে অভিজ্ঞতা পরিবর্তন করছেন করে, তো ভেজাল তখনই বাড়ছে, তখনই তো রিট হতো, বিভিন্ন কারণে হয়নি। তো আপনি চাচ্ছেন আবার এটার বিরুদ্ধে রিট হোক।
আপনি চাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির এগেনস্টে রিট হয়ে আপনি বা আপনার মাধ্যমে চাচ্ছেন এগেনস্টে রিট হয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হোক, এটাই আপনি চাচ্ছেন। যেমন চাচ্ছেন আপনি নকল করুক শিক্ষার্থীরা, মানে পাগল মানে বৃদ্ধের মানে শাকন ধোকা সেটা মানে পাগলের যেমন বলে ইয়ে, সেটাই মানে শিক্ষার্থীদের মনে করা দিচ্ছিলেন আপনি শিক্ষার্থীরা নকল করুক। তো সে ঠিক একইভাবে আপনারা যাচ্ছেন যে কেউ না কেউ রিড করুক, কেউ না কেউ রিড করুক। রিড করলে তখন এক বছর আছেন করেনি, এখন আবার দেখুন না হচ্ছে না, আবার একটা উল্টাপাল্টা নতুন শব্দ চাপা দেওয়ার চেষ্টা করতেছেন, যাতে আপনি চাচ্ছেন যে রিড করুক, রিড করে নিয়োগ প্রক্রিয়াটা পুরোটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে কি হবে? বন্ধ হয়ে গেলে হবে সেটা হচ্ছে আমি একটু আগে যে নিউজটা দেখালাম যে আপনার তৈরিকৃত একদল কিন্তু শিক্ষক নেতা দাবি জানায় আসছে যে আবার পূর্বের মতো করে প্রতিষ্ঠা নিয়োগ হোক। ওই জায়গায় ফিরে যাবেন আপনি, যে দলীয় বা রাজনৈতিক বিবেচনা নিয়োগ আবার চালু হোক, এটাই আপনি চাচ্ছেন। এটাই হচ্ছে আপনার পক্ষান্তরের চাওয়া, পরোক্ষভাবে এটাই চাওয়া। এই চাওয়ার কারণে আপনি এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ মানে উল্টাপাল্টা শব্দ জুড়ে দিচ্ছে। উল্টাপাল্টা শব্দ দিয়ে বলবো, হ্যাঁ আমি মানে ওইভাবে উল্টাপাল্টা না, এটা হয়তো অনেক নিয়োগ পরীক্ষারই এই শব্দ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি এই শব্দটা যদি আগে থাকতো নিয়োগ যে পরীক্ষার্থীরা জেনে শুনেই তখন ইয়ে করতো, কিন্তু তা তো ছিল না। তখন এক ধরনের শব্দ ছিল বিজ্ঞপ্তি প্রকাশের আগে, এখন আরেক ধরনের শব্দ আসতেছে। এটা তো অবশ্যই এটা কোনো না কোনো ইন্টেনশন আছে এর মধ্যে, কোনো না কোনো মানে গোপন একটা ষড়যন্ত্রের মধ্যে মানে স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। এবং সেই ষড়যন্ত্র আমার ধারণা, আমি প্রথমে বলছি আমার ধারণা, এবং এটাই সত্যি যে আপনি চাচ্ছেন যে কোনো মূল্যে যে কোনোভাবে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হোক, বন্ধ হয়ে আপনারা আপনাদের মতো করে এই নিয়োগ প্রক্রিয়াটা পুনরায় চালু করবেন। কারণ যখন এটার বিরুদ্ধে রিট হবে তখন এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে নিয়োগের একটা জট সৃষ্টি হবে। তখন আপনারা বলবেন দীর্ঘদিন এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলে আমাদের শিক্ষা পদ্ধতি, তখন আপনাদের শিক্ষার জন্য আপনাদের দরদ উঠবে। তখন বললেন এখন আপাতত আমাদের প্রতিষ্ঠান দেশের শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তো তাদের শিক্ষার প্রশাসক নাই, তারা কিভাবে তাদের শিক্ষা দিবে, কিভাবে শিক্ষার পরিবেশ সুন্দর করে হয়ে উঠবে। একটি প্রতিষ্ঠান একটি প্রধান ছাড়া কি চলতে পারে? অবশ্যই পারে না। তো সেই জন্যে আপনি চাচ্ছেন যে তখন আপনারা বলবেন যে আবার যে কোনো মূল্যে আগের মতো চালু হয়ে আবার সেই আপনাদের আয়ত্ত নিয়ে আপনারা আইডিয়া প্রক্রিয়া চালু করবেন। এটাই হচ্ছে আপনাদের ইন্টেন্ট, এবং এই কারণে এই কাজটা করা। একটি সুন্দর প্রক্রিয়া, একটি গঠনমূলক একটা প্রক্রিয়া, এইভাবে আপনারা যে নিঃশেষ করতে মানে ধ্বংস করতে চাচ্ছেন আর সেই আপনারা এবার বলেন শিক্ষার জন্য আপনারা নিবেদিত প্রাণ, শিক্ষার জন্য আপনারা এই করবেন, শিক্ষার জন্য এই করবেন, শিক্ষার জন্য আপনার সরকার ব্যস্ত। আপনার দ্বারা এই শিক্ষার্থীর কি উন্নতি হবে আমার মনে হয় দেশের মানুষ বুঝে গেছে। ছোট ছোট বাচ্চারা আপনার মন্তব্য নিয়ে ট্রল করে, তাহলে আপনার শিক্ষা নিয়ে আপনার চিন্তা ভাবনা কোন জায়গায়? শিক্ষা নিয়ে হঠকারী মাঝে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত। গত পরশুদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা মন্তব্য করছেন যে আপনি সবসময় ভাবেন আপনি নিজের সুপরিয়ার, আর সবাই আপনার যে কম জানে, কেউ কিছু বোঝে না, শুধু বাংলাদেশে একমাত্র ব্যক্তি আপনি যে শিক্ষা অনেক বেশি বোঝেন। এত বেশি বুঝেন যে যাদের দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তাদের 10% উপকার করতে পারেন না আপনি বা আপনার সরকার। আর অনেক বড় বড় কথা বলার, এই করবেন সেই করবেন, স্বতন্ত্র বেতন স্কেল দিবেন, এই করবেন, আর এক কথা কাল এক কথা। করার কোনো ক্ষমতা নাই আপনাদের, করার কোনো ইচ্ছা নাই, করার কোনো ইন্টেন্ট নাই, কোনো কিছু করা ভালো কিছু করা।
ভালো কিছু যখন এটা একটা ভালো কাজ সংগঠিত হতে চায়, সেটা কিভাবে বাগানে নষ্ট করতে হয় সেই কাজটা ভালো পায় না আপনারা। এই হচ্ছে আপনাদের শিক্ষা নিয়ে ভাবনা, এই হচ্ছে আপনাদের শিক্ষা নিয়ে চিন্তা। এই আপনারা শিক্ষা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শিক্ষা হাব হিসেবে গড়ে তুলবেন আপনারা। শিক্ষাকে আপনারা কুক্ষিগত করতে চাচ্ছেন, শিক্ষাকে নিজের পকেটে ভরে রাখতে চাচ্ছেন, শিক্ষকদের আপনাদের দাসে পরিণত করতে চাচ্ছেন, শিক্ষার্থীরা আপনাদের অকর্মণ্য হিসেবে তারিখ করতে চাচ্ছেন, আর বলছেন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শিক্ষা হাব তারিখ করবেন। পারবেন? কাদের নিয়ে করবেন? এই শিক্ষার্থীদের নিয়ে করতে হবে, এই শিক্ষকদের নিয়ে করতে হবে, যে শিক্ষকদের মাসের অর্ধেক যাওয়ার পরে বেতন পায় না, সেই শিক্ষকদের নিয়ে করতেছেন শিক্ষার হাব। খোঁজ কোনো ইয়ে আছে, ইন্টেনশন, আপনার কোনো আগ্রহ আছে যে শিক্ষকরা বেতন পায় না, মাসের অর্ধেক যাওয়ার পর শিক্ষকরা বেতন পায়? সেই বিষয়টা কোনোদিন কোনো কথা বলেন না। যে শিক্ষকরা ক্ষমতা আসার আগে খুব বড় বড় কথা বলতেন, শিক্ষকরা উৎসাহ ভাতা পায় না, তার জন্য আপনি ব্যথিত হয়ে যেতেন একবারে। এখন তো ব্যথিত হতে পারেন না, দেখি না তো। 10% উৎসাহ ভাতার কথা বলছিলেন, দিতে পারেননি। এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে? আর খুব বড় বড় কথা ক্ষমতা আসার আগে খুব বলছিলেন যে শিক্ষকরা উৎসাহ ভাতা পায় না, সচিবদের ড্রাইভাররা এই পায়, সচিবদের। এখন আপনার সচিবের ড্রাইভারটা কি পাচ্ছে না? আপনারা বলি কোথায় গেল? যাক, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তবে এই যে আজকে নিউজটা নিয়ে আলোচনা করতে পারছিলাম, এই নিউজটা সত্যি উদ্বেগজনক একটা নিউজ। যে প্রতিষ্ঠান প্রধান একটা দলীয় মনোভাবের বাহিরের লোকজন বা একটি যোগ্য, একটি মানে সুন্দর একটি কাঠামোতে প্রতিষ্ঠান প্রধানগুলো নিয়োগ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। নিয়োগটা হয়তো বা শেষমেশ আর এই নিয়োগ প্রক্রিয়াটা এই সরকার বা এই শিক্ষামন্ত্রী চালাতে দিবে না হয়তো বা। ইতিমধ্যে তিনি একটি গ্রুপ তৈরি করে, যে একটু খবর দিতে দেখলাম যে আবার কমিটির মাধ্যমে নিয়োগের দাবি জানাইছে। এটা ওনাদেরই তৈরি একটি গ্রুপ। তো সবাই সচেতন থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন, দেশে যেই করুন, আমি করি, আপনি করেন, একজন করে যেই করুন, অন্যায় প্রতিবাদ করা শিখতে হবে সর্বপ্রথম। অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে কোনোদিন কোনো অধিকার আদায় হয় না, হবেও না। এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো দাবি আসে ন্যায্য অনেক দাবি কথা বলা, ন্যায্য কোনো দাবি আজ কিন্তু কোনো এমনি আসেনি। সকল ন্যায্য দাবি এবং সকল অধিকার আদায় করে দিতে হয়েছে। আমি বলবো এই যে প্রতিষ্ঠান প্রধান এনটিআরসির মাধ্যমে নিয়োগ, এটা একটি ন্যায্য অধিকার আমাদের, এটা আমাদের আদায় করে নিতে হবে। অতএব এটা নিয়ে আমরা সচেতন হই। আমাদের শিক্ষকদের যারা আছেন, বিভিন্ন পর্যায়ে যারা এমপিভুক্ত শিক্ষা নিয়ে কাজ করেন, তাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা মনে হয় নিউজটা তখন দেখছেন, এটার বিষয়ে জোর প্রতিবাদ করে তুলেন, জোর মানে আওয়াজ তুলেন, যাতে এই কার্যক্রম, এই ব্যাড ইন্টেন্ট যাতে কখনোই কার্যকর না হয়। তো আজকে আর এই বিষয়ে বেশি কথা বলবো না, পরবর্তীতে আবার যদি এর আপডেট নিয়ে আসবো আশা করি। এবং তো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।